আমরা যারা বাঙালি আছি আমাদের সব সময় উপজাতিদের প্রতি বাড়তি ফিলিংস কাজ করে। যেমন ধরুন, তাদের কথা শুনতে আগ্রহ বোধ করি, তাদের চলাফেরা, খাবার দাবার এবং জীবন জীবিকা সম্পর্কে সব কিছু নিয়ে আমাদের মাঝে অধিক আগ্রহ রয়েছে। আর সে আগ্রহ থেকেই আজকের এই ভ্রমণ। উপজাতিদের মধ্যে সব সময় মেয়েরা কাজ করে, ছেলেরাও করে, তবে অনেকটাই কম। আদিবাসী মেয়েরা অনেক বেশি পরিশ্রমী হয়ে থাকে ছেলেদের তুলনায়। তাদের জাতিতে অথবা ধর্মে নাকি এটাই সিস্টেম। বন্ধুরা, অলরেডি কিন্তু আমরা আদিবাসী গ্রামে চলে এসেছি, তোমরা কি বুঝতে পারছো? এজন্যই কিন্তু আমরা ট্রলার থেকে নেমে পড়েছি। এবার সিঁড়ি বেয়ে উঠে যাব পাহাড়ের চূড়ায়, সেখানে যেয়েই দেখবো আদিবাসীদের জীবনযাপন। আদিবাসী গ্রামটা যথেষ্ট সুন্দর এবং দেখার মতো অনেক কিছুই রয়েছে এখানে, কিন্তু এখানে খুব বেশি সময় আমরা নষ্ট করতে পারবো না, কারণ আমাদের দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছে, খাবার চলে আসবে এখনই, আমরা খাবার খেয়ে নিব। তাই আমাদের যত দ্রুত সম্ভব এই গ্রামটি দেখে আবার আমাদের ট্রলারে ফেরত আসতে হবে। আদিবাসী মেয়েদের সাথে আমাদের কত পার্থক্য আজকে সেটিই দেখাবো আপনাদের। আমরা বাঙালি মেয়েরা সম্পূর্ণটাই এদের থেকে উল্টো। আমরা অলস জীবনযাপন করি, আমরা বিয়ের পর হাজবেন্ডের উপর ডিপেন্ড হয়ে পড়ি। আদিবাসীদের জীবনযাত্রা কিভাবে চলে সেগুলোই কম বেশি আপনারা দেখতে পাবেন। কত কঠিনভাবে এরা জীবনযাপন করে দেখুন। আমরা কত আরামে জীবন কাটাই, তারপরেও আমাদের নাকি আরাম হয় না, সুখ হয় না। অথচ দেখুন এই আদিবাসীদের জীবনটা কতটা কষ্টের। হাঁপাই যাচ্ছি, নিচের থেকে উপরে ওঠা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য। আদিবাসীদের এগুলো অভ্যাস হয়ে গেছে, আমরা যেহেতু সমতলে থাকি আমাদের জন্য এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আদিবাসীদের জীবনযাপন কত কষ্টের, কত কষ্টের জীবন। আমি সামান্য এতটুকু বেড়াইতে এসে হাঁপিয়ে যাচ্ছি, উঠতে পারছি না পাহাড়ে, অসম্ভব কষ্ট হচ্ছে। আর এরা জীবন কাটায় কিভাবে এখানে, শুধু সেইটাই চিন্তা করছি। এখান থেকে ফিরে যে আর কিছু না হলেও আমার ওয়েট লস যে হবে এটা 100% গ্যারান্টি। আদিবাসীদের জীবন কতটা কষ্ট, আমরা এত সুখে থাকি তাও আমাদের সুখ হয় না, অথচ এদের জীবনযাপন দেখুন কত কষ্টকর। জীবনযাপন অনেক কষ্ট দিদি, আমাদের মহিলারা খুব কষ্ট করে জীবন কাটাতে। খুবই পরিশ্রমী। হ্যাঁ, খুব পরিশ্রম, কারণ কাজের বেলা কাজও করতে হয়। যেমন যে ত্রিভিসগুলো এগুলো আমাদের বানানো, তো আবার সংসারে রান্না বান্না। হ্যাঁ, সংসারে রান্না বান্না এগুলো খাবারগুলা বানায়, তারপর বাইরে কাজ করি। যেমন বেডশিট আছে দিদি, বিছনা চাদর আমাদের বানানো না, একটা দেখবেন কিন্তু টেনে নিয়ে যাও আমার পক্ষে সম্ভব। আমার অনেক জামা কাপড়, আমরা এখান থেকে আর অনেক জায়গায় যাবো দিদি, এই জন্য আর কি নিচ্ছি। আপনারা এখানে এগুলো বিজনেস করছেন, আর এই টিলা মানে পাহাড়ের টিলায় আপনারা বসবাস করেন। এইভাবে প্রতিনিয়ত উঠানামা করতে কেমন লাগে? খুব কষ্ট হয়? আমার তো দিদি ছোটবেলা থেকে মনে করেন এখানে আসি তো আমার একটু কম হয় আর কি। আমি তো আরো মালপত্র নিয়ে ওঠানামা করতে হয়, ওই আপনাদের তো শুধু খালি হাতেও উঠতে পারতেছি না। আমার তো এটা অভ্যেস, ছোটবেলা থেকে ওঠানামা করি আর মালপত্র নিয়ে ওঠানামা কষ্ট হয়, কিন্তু মানে আপনার চেয়ে একটু কম আর কি। হ্যাঁ, আমরা সমতলে থেকে থেকে অভ্যাস তো, আমরা বেড়াতে আসছি, এইটুকু উঠতে যাই আমাদের খুব কষ্ট। খাবার টাবার বলতে আমি তো চাউল গুলা তো নিজেরা চাষ করি খাই, যেমন ডাইল ওগুলা রাঙ্গামাটি শহর থেকে আনতে হয় আমাদের। আর এখানে যত জিনিসপত্র, ওই পোশাক আশাক থেকে শুরু করে বিছানার ওই চাদর সবগুলোই আপনারা নিজে হাতে তৈরি করেন? সবগুলো আমাদের নিজে হাতে, আমাদের মহিলারা বানায়। তো আমি নিজস্বই বলতেও মিশতে ওটা বলে হবে, আমাদের মহিলারা বানায়। সুতাগুলো রাঙ্গামাটি থেকে কিনে আনে, ওনাকে মজুরি খরচ দিয়ে আমাদের আনতে হয়।
এভাবে আনি। আমি কিন্তু পাইকারি দামে বিক্রি করি এখানে আমাদের পরিশ্রম অনুসারে মানে লাভ কম আর কি 20 টাকা 20 টাকা 30 টাকা 10 টাকা এভাবে লাভ করে বিক্রি করি। আমি অন্য স্পটের মতো দামাদামিও করি না, যাই বিক্রি করবো তাই দাম বলে দেব। নাম কি আপনার? নাম কি আপনার? সুচরিতা। দোকানের কোনো নাম নেই না? দোকানে কোনো নাম নাই। আপনি হলেন দিদি, আপনি হলেন আমাকে দেখার জন্য আছেন, আপনি তো মেহমান। যাতে আপনি জিনিসটা নিয়ে না থাকেন, আমি অল্প কিছু লাভ পাই, আমি এভাবে বিক্রি করি। যাতে আপনিও না থাকেন, আপনার কাছ থেকে বেশি, আপনি যদি বেশি টাকা দিলেও অনেক বুলক্রমে কেউ দাম বুলক্রমে বোঝাবুঝি হয় না, ওটার দাম কেউ বেশি দেয়, আমি তবু রাখি না, আমি এভাবে বিক্রি করি। অনেস্ট। হ্যাঁ। আপনি কি এখানকার স্থানীয়? স্থানীয়। এখানকার ভাষা তো তাহলে আপনার সবকিছুই জানা। হ্যাঁ, আমাদের কিন্তু এই বাংলাদেশি টুরিস্ট বিভিন্ন জেলা থেকে মানুষ আসে বললে সব রকম ভাবে কথা বলতে পারেন, তাই না? ওভাবে কথা বলতে হয়। কি বাংলাদেশে আছি মনে করেন, এখন তো শিক্ষা ছাড়া কিছু নেই, লেখাপড়া শিখলে তো বাংলা ভাষাতে শিখতে হয়। আস্তে আস্তে অভ্যেস হয়েছে। আমাদের এলাকাতে আমি আমাদের জাতিদের কাছ থেকে আমাদের ভাষাগুলো বললি আর কি। এখন তো আমাদের ভাষা বললে তো আপনি বুঝতে পারবেন না, না না, সেই কারণে ধরো আপনাদের ভাষা বলতে হয় আমাদের। বন্ধুরা, চলুন এবার আদিবাসী মেয়েদের কাছ থেকে স্থানীয় ভাষাটা শুনে নিই, কি ভাষায় তারা কথা আমি বলে। মানে দুপে ইয়ান আমি কষ্টে আছি, আমি দুপে, আমি দুগো দাগি, এই ভাষা হচ্ছে যে আমি কষ্টে আছি, আমি কষ্ট পাই। আপনাদের পাহাড়ি জীবন তো অনেক কষ্টের। হ্যাঁ, অনেক কষ্ট, অনেক কষ্টের। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা বাঙালি মেয়েরা বিয়ের পর অনেক টাইম উঠিয়ে যায়। বিয়ের আগের ফিটনেসটা বিয়ের পর ধরে রাখতে পারি না, কারণ বিয়ের পর আমরা নিজেকে গুছিয়ে রাখা বা গুছিয়ে তোলাটা হয়ে ওঠে না, কারণ আমরা পরিশ্রম করি না। আর উপজাতি মেয়েদের বিয়ের পর হতেই শুরু হয় পরিশ্রম আর পরিশ্রম। স্বামীর ঘরকে নিজের ঘর মনে করে, তারা স্বামীর ওপর নির্ভর নয়, নিজের খাবার নিজেই জোগায় এবং কি তারা স্বামীকে ইনকাম করেই খাওয়ায়। এ সকল মেয়েরা যেমন পরিশ্রমী ও দেখতে অনেক সুন্দর হয়, তারা ন্যাচারালি সুন্দর হয়, কাছ থেকে না দেখলে বুঝতেই পারতাম না। বাঙালি মেয়েদের মতো এত মেদ ভুঁড়িও নেই তাদের, তারা অনেক স্লিম হয়ে থাকে, এটা তাদের অবশ্য পরিশ্রমের ফল। পাহাড়ের টিলায় ছোট ছোট ঘর, কিছু দূর পরপরই রয়েছে একটি করে ঘর। এই ঘরটিতেই তারা জীবন কাটায় আর জীবিকার জন্য এরকম অহরহ দোকান তাদের রয়েছে, নিজে হাতে এগুলো তৈরি করে বিক্রি করে, সেগুলো তো আপনারা অলরেডি দেখেছেন। তো বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। নেক্সটে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে খুব দ্রুত হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।